নারীর হাতেই জন্ম নেয় শক্তি, সাহস আর সৃজনশীলতার গল্প। আর সেই গল্পের নামই উদ্যমিনী, যেখানে প্রতিটি উদ্যমিনী নারী নিজের ভেতরের আলোকে জ্বালিয়ে দেন সবার পথ চলার প্রদীপ হয়ে। তাদের অভিজ্ঞতা, সংগ্রাম আর সাফল্য মিলেই তৈরি হয় এক একটি অনুপ্রেরণার মঞ্চ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের উদ্যমিনীতে। চলুন দেরি না করে পরিচিত হয়ে নেই আমাদের আজকের উদ্যমিনীর সঙ্গে। তানজিনা হক, স্বত্বাধিকারী ট্রেন্ডি বাটারফ্লাই ফ্যাশন হাউস। তানজিনা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের উদ্যমিনীতে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, অনেক ভালো আছি। প্রিয় দর্শক, তানজিনা হক আমাদের আজকের উদ্যমিনী কেন, সেটাই জানবো ছোট্ট এই তথ্যচিত্র থেকে। চলুন দেখে আসি। কখনো কখনো জীবনের বড় গল্প শুরু হয় খুব ছোট্ট একটা স্বপ্ন থেকে। চাঁদপুর জেলার হাজীগঞ্জের মেয়ে তানজিনা হক, যার স্বপ্ন ছিল পড়ালেখা শেষ করে নিজের পায়ে দাঁড়ানো, কিন্তু জীবনের বাস্তবতা সবসময় স্বপ্নের মতো তো সহজ হয় না, তাই না? পারিবারিক নানা সমস্যার কারণে তার পড়াশোনার পথ থেমে যায়। তবুও থেমে যায়নি তার ইচ্ছে শক্তি। নিজের উপর বিশ্বাস রেখেই তিনি বেছে নেন নতুন পথ, আর সেটা হলো উদ্যোক্তা হওয়ার পথ। মাত্র ২০০০ টাকা পুঁজি নিয়ে শুরু হয় তার উদ্যোগ জীবনের যাত্রা। তানজিনাস উনুনঘর নামে একটি হোমমেড ফুড পেজ খুলে হাতে তৈরি সমুচা, সিঙ্গারা, মাসকলাইয়ের ডালের গুঁড়া আর আলুর চিপস তৈরি করে বিক্রি শুরু করেন তিনি। অল্প সময়ের মধ্যেই তার তৈরি খাবার ক্রেতাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। দেশের বিভিন্ন জেলা থেকে অর্ডার আসতে থাকে, এমনকি প্রবাসীরাও তাদের স্বজনদের মাধ্যমে সেই স্বাদের অংশীদার হতে থাকেন। তবে এই পথ মোটেও সহজ ছিল না। সমালোচনা, পারিবারিক প্রতিবন্ধকতা আর বাস্তব জীবনের নানান চ্যালেঞ্জ তাকে বারবার থামিয়ে দিতে চেয়েছে। কিন্তু তানজিনা বিশ্বাস করেন উদ্যোক্তা মানেই ঝুঁকি নেওয়ার সাহস এবং প্রতিকূলতার মধ্যেও সামনে এগিয়ে যাওয়ার শক্তি। খাবারের ব্যবসার পাশাপাশি তিনি আবার নতুনভাবে শুরু করেন তার প্রথম স্বপ্ন, ড্রেস ব্যবসা। আজ ট্রেন্ডি বাটারফ্লাই ফ্যাশন হাউস নামে তার নিজস্ব দোকান রয়েছে কুমিল্লার প্রাণকেন্দ্র কান্দির পাড়ে। তার এই পথ চলা শুধু ব্যবসার মধ্যেই সীমাবদ্ধ নয়, তিনি বিভিন্ন সময়ে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডেও অংশ নিয়েছেন। বর্ণাঢ্য মানুষের পাশে দাঁড়িয়েছেন, শীতবস্ত্র বিতরণে অংশ নিয়েছেন। আজ ২০০০ টাকা থেকে শুরু করা সেই যাত্রা তাকে এনে দিয়েছে বিভিন্ন সম্মাননা ও স্বীকৃতি। অদম্য নারী জয়িতা সম্মাননা থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করার সুযোগ, সবকিছুই তার পরিশ্রম আর আত্মবিশ্বাসের ফল। তানজিনা হকের গল্প আমাদেরকে মনে করিয়ে দেয়, পুঁজি সবসময় কিন্তু টাকা নয়, পুঁজি হতে পারে আত্মবিশ্বাসও। আর সেই আত্মবিশ্বাসই একদিন ছোট্ট একটি স্বপ্নকে বড় সাফল্যের গল্পে পরিণত করে। অসাধারণ। তানজিনা, উদ্যোক্তা কেন হতে চাইলেন? জীবনের কোন সেই মুহূর্তটা আপনাকে উদ্যোক্তা হতে সাহস জুগিয়েছিল? আমি ছোটবেলা থেকেই নিজের পায়ে দাঁড়াবো, নিজে কিছু করব, পড়াশোনার পাশাপাশি নিজে স্বাবলম্বী হব, এরকম একটা ইচ্ছেই ছিল। তো খুব অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়ার কারণে আমার সেই স্বপ্নটা বাস্তবায়িত হতে পারে নাই। কিন্তু আমি তো থেমে থাকার মেয়ে না, আমাকে আমার কাজ করতেই হবে, এরকম একটা টার্গেট ছিল আমার সবসময়, যে নিজেকে স্বাবলম্বী করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, অন্তত নিজের খরচটা নিজেকে বহন করতে হবে। সত্যি বলতে আপু, আমাদের মেয়েদের কখনো নিজের বাড়ি হয় না। আমাদের মেয়েদেরকে আল্লাহ 2টা বাড়ি ঠিকই দিয়েছে, কিন্তু আমাদের নিজেদের কখনো বাড়ি হয় না। তো আমার সবসময় ইচ্ছা ছিল যে আমার নিজের একটা বাড়ি হবে, যেটা শুধু আমার নিজের। এই দিক থেকে আপু মূলত আমার উদ্যোক্তা হওয়ার এই পথ চলা শুরু। দারুণ। তানজিনাস উনুনঘর, এই যে উদ্যোগের নামের সাথে নিজের নামকে জুড়ে দেওয়া, এটা কেন? এটা মূলত আপু কারণ হচ্ছে, আমি চাচ্ছিলাম যে আমার নামটা সবাই জানুক, আমার একটা নাম হোক। বিয়ের আগে প্রতিটা মেয়ের নাম থাকে তার বাবার নামে, তারপরে হয়ে যায় তার স্বামীর নামে, তারপরেই হয়ে যায় তার সন্তানের নামে। মেয়েদের কিন্তু কোনো নাম হয় না। আমি চাচ্ছিলাম যে আমার নামটাই হোক, আমার নামে কেউ আমাকে চিনুক যে আমি তানজিনা। সেজন্যই আমার উদ্যোগের সাথে আমার নামটা জুড়ে দেওয়া। আপনার হাতের তৈরি খাবার খেয়ে যখন ক্লায়েন্ট তৃপ্তির ঢেকুর তোলে, তখন কিন্তু দিন শেষে সেটা একজন উদ্যোক্তার আত্মতৃপ্তি হিসেবে কাজ করে। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগে আপু, কারণ আমি কোথাও
এই খাবারের বিষয়ে কোনো ট্রেনিং করিনি, কিছুই করিনি, কিন্তু নিজের ঘরোয়া এক্সপিরিয়েন্স থেকে যে আমি খাবারটা তৈরি করে কাস্টমার কাছে পৌঁছাই এবং কাস্টমার সেই খাবারটা খেয়ে তৃপ্তি পায় এবং তারা আমাকে খুঁজে বেড়ায়, এটা আমার কাছে খুব ভালো লাগে। চাঁদপুর জেলার এমন কোনো ব্যাংক বাদ নাই আমার প্রোডাক্ট যায় নাই। প্রতিটা ব্যাংকে ব্রাঞ্চে আমার প্রোডাক্ট আছে এবং এখন কিছু ঝামেলার জন্য যদি আমি বিজনেসটা একটু স্লো আছে, তো একজন উদ্যোক্তা হিসাবে এটা আমার জীবনের অনেক বড় একটা প্রাপ্তি আপু। চাঁদপুর থেকে আপনি আপনার অনলাইন ব্যবসা পরিচালনা করতেন। অনলাইন বিজনেস পরিচালনা করা কতটুকু চ্যালেঞ্জিং মনে হয়েছে আপনার কাছে? আমার বিজনেসটা পরিচালনা করা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল। প্রথম অবস্থায় অনেকের অনেক কথা শুনতে হয়েছে, অমুকের বউ অমুকের মেয়ে অনলাইনে বিজনেস করে বেড়ায়, কয় টাকা ইনকাম করবে। কিন্তু আমার ভিতরে জিদ ছিল যে আমি এটা প্রতিষ্ঠা করে দেখাবো যে আমি করতে পারি, অনলাইন অফলাইন সবভাবে আমি করতে পারি, কেন মেয়েরা পারবে না, অবশ্যই পারতে হবে। এই জিদ থেকে আপু বিজনেসটা করতেছি, এখন পর্যন্ত করে যাচ্ছি। খাবারের উপর আপনি কোনো প্রশিক্ষণ নেন নাই কিংবা না। কোনো কোর্স করেন নাই? না আপু, অসাধারণ এই ব্যাপারটা। একদম সম্পূর্ণ ঘরোয়াভাবে আমি আমার শাশুড়ির কাছ থেকেই মূলত আমার রান্নার এক্সপেরিয়েন্সটা, তো শাশুড়ির কাজটাকে আমি মডিফাই করে আমার নিজের মতো করে আরেকটু ভালো করে চেষ্টা করে আমার কাস্টমারের কাছে দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। দেখলাম যে আলহামদুলিল্লাহ অনেক ভালো সাড়া পেয়েছি। আমার বিজনেসের ফার্স্ট প্রোডাক্ট ছিল সমুচা এবং ধীরে ধীরে আরও কিছু আইটেম আমি এখানে অ্যাড করলাম। এর মধ্যে আস্তে আস্তে মাসকলাইয়ের ডালের গুঁড়াও অ্যাড করলাম, যেটা এখন আমরা বাজারে পাই রেডি করা, বাট আমাদের হোমমেড যে মাসকলাইয়ের ডালের গুঁড়াটি স্মেল আগের মুরব্বিরা করতো ওই রকম টেস্ট পাওয়া যায় না। আমি ওইটাকেই তুলে আনতে চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ আপু খুব ভালো সাড়া পেয়েছি। এখন আমার বিজনেসে এই মাসকলাইয়ের ডালের গুঁড়া সিগনেচার আইটেম। মাত্র 2000 টাকা পুঁজি নিয়ে কাজ শুরু করেছিলেন, সেই প্রথম দিককার জার্নিটা একটু জানতে চাইবো। সে প্রথম দিকের জার্নিটা আসলে আপু আমার জন্য খুব সহজ ছিল না। বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা সব কিছুর মাঝেই প্রথম দিকে আমাকে বিজনেসটা শুরু করতে হয়েছে। নিজের জমানো ছোট ছোট কিছু টাকা আস্তে আস্তে জমিয়ে 2000 টাকা করে তারপরে আমি আমার বিজনেসটা শুরু করি। আমার বিজনেসের শুরু করতে গিয়ে অনেক রকমের অনেক কিছু ফেস করতে হয়েছে। তো তখন আমার প্রথম বিজনেসে প্রথম ইনভেস্টে ছিল কুরকুরি মুরালি। এই 2000 টাকা থেকে প্রথম বিজনেস ছিল কুরকুরি মুরালি। এই কুরকুরি মুরালি থেকে আস্তে আস্তে বিজনেসটা আমি বড় করি। এটা কি আপনি নিজেই বানাতেন এবং বানানোর পরে সেটা কিভাবে ডিস্ট্রিবিউট করতেন? প্রথম অবস্থা আপু এটা আমি নিজেই বানাতাম, বাচ্চাদেরকে স্কুলে দিয়ে প্রাইভেট কোচিং সব শেষ করে নিজেই রাতে বসে বসে এগুলো বানাতাম। এমনও হতো সারা রাত বসে এগুলো বানাতাম। তখনই যেন জিদ ছিল যেটা আমাকে করতে হবে, এনিহাও এটা আমাকে করতেই হবে। তো সারা রাত বসে বসে এগুলো বানাতাম। সকালে এগুলো আমাদের বাসার নিচে একটা ছোট দোকান ছিল, তো ওখানে ওই ভাইয়ার সাথে আমার কন্ট্রাক্ট ছিল যে ভাই আমি আপনাকে এত পিস দিব, আপনার এত পিস সেল করবেন, কারণ এগুলো ইজিলি 8-10 দিন রাখা যেত। পরে ওই ভাইয়ার কাছে দিলে ভাইয়া ওইগুলো সেল করতো, সেল করে যে টাকা প্রফিটটা আসতো ওইটা আবার ভাইয়া আমাকে ব্যাক করতো। খাবার থেকে ফ্যাশন জগৎ, ড্রেস নিয়ে কাজ শুরু করলেন। প্রথমেই যেটা জানতে চাইবো, এই খাবারের বিজনেসের পাশাপাশি কাপড় নিয়ে কাজ করবার ইচ্ছাটা কেন হলো? জীবন তো আপু আমাদেরকে এক এক সময় এক একটা প্রতিকূলতার মধ্যে ফেলে দেয়, ঠিক তেমনই আমার জীবনে একটা বিশাল বড় একটা ধাক্কা আসছে, যেটা আমি কখনো কল্পনাও করতে পারি নাই যে এই ধাক্কাটা আমাকে ফেস করতে হবে। তো এই ধাক্কাটা থেকে উঠে আসার জন্যই আমি আবার এই ড্রেসের বিজনেসটা শুরু করেছি মূলত। কারণ আমি এখন যে অবস্থানে আছি এই অবস্থানে থেকে আমার খাবারের বিজনেসটা কন্টিনিউ করা আমার জন্য খুব চ্যালেঞ্জিং হয়ে গেছে। কিন্তু এটা তো আমার স্বপ্নের বিজনেস, সেটা আমি ছেড়ে দিতে পারি না, সেটা অল্প পরিসরে আমি করে যাচ্ছি এখনো। পাশাপাশি ড্রেসের বিজনেসটা আসলে কি ইনকামটাকে আরো বেশি সচ্ছল করবার জন্য বিষয়টা কি এমন? ইনকামটা একটু সচ্ছল হবে, প্লাস নিজের আরেকটা পরিচিতি আমি তৈরি করতে পারলাম। আমার একটা পরিচিতির পাশাপাশি আমি আরেকটা পরিচিতি তৈরি করতে পারলাম। ট্রেন্ডি বাটারফ্লাই কেন নাম দিলেন? বাটারফ্লাই মানে হচ্ছে প্রজাপতি। মেয়েরা তো প্রজাপতির মতনই উড়ে উড়ে বেড়াবে, এটাই তো স্বাভাবিক, তাই না? এই দিক থেকে আপু মূলত ট্রেন্ডি বাটারফ্লাইটা রাখা। আমি সবসময় চেয়েছি নিজের মতো করে নিজে উড়ে বেড়াবো, সেজন্যই আমার উদ্যোগের নামটা আমি এটাই দিয়েছি যে ট্রেন্ডি বাটারফ্লাই। পরিবারকে কতটুকু পাশে পেয়েছেন? প্রথম অবস্থায় আপু পরিবারকে তেমন কাছে পাইনি, তবে আলহামদুলিল্লাহ আমার জীবনের এই ধাক্কা খাওয়ার পর আমার পরিবার শতভাগ আমার পাশে এখন আছে।
যে ধাক্কার কথাটা আপনি বারবার বলছেন, একটা প্রশ্ন চলেই আসে, ধাক্কাটা কিভাবে সামলেছেন? সেই ধাক্কাটা সামলিয়ে উঠতে আপু অনেক কষ্টই হয়েছে। বাবা মা পাশে ছিল বলেই হয়তোবা সেই ধাক্কাটা সামলিয়ে উঠতে পেরেছি। আমার বাবার হাত ধরেই আমি এই পরিস্থিতিটা সামলিয়ে উঠেছি। এই প্রশ্নের সাথে আরেকটি প্রশ্ন চলে আসে, বাস্তবতা তো সবার জীবনেই আসে, কম বেশি বিপদ আমাদেরকে ফেস করতেই হয়। হঠাৎ করে জীবন যখন একটি জায়গায় এসে থমকে যায়, সেই অবস্থা থেকে নিজের উদ্যোগকে চালিয়ে নিয়ে যাওয়াটা কতটুকু চ্যালেঞ্জিং মনে হয়েছিল? ওই দিক থেকে আপু নিজের উদ্যোগতে চালিয়ে নিয়ে যাওয়া শতভাগ চ্যালেঞ্জিং হয়েছিল। অনেকের অনেক কথা শুনতে হয়েছে, আমি কিছুই করতে পারবো না, আমাকে দ্বারা কিছুই হবে না, আমি জীবনও কিছু করতে পারবো না। তো ওই দিক থেকে আমাকে এই জিদটা ভিতরে ছিল যে আমাকে ঘুরে দাঁড়াতেই হবে। চেষ্টা করে যাচ্ছি আপু, দেখি কতটুকু করতে পারি। এমন একটি অবস্থার মধ্যে থেকে নতুন একটা ব্যবসা শুরু করে আপনি একটা শোরুমও দাঁড় করালেন। এটা তো অসাধারণ একটা মাইল ফলক আমি বলবো একজন উদ্যোক্তার জন্য। কুমিল্লার কান্দির পাড়ে সম্ভবত আপনার শোরুম। আপু। এই শোরুমের শুরুর জার্নিটা একটু আমাদের সাথে শেয়ার করেন। বয়সে এসে এই ধাক্কা খাওয়ার পরে আপু আমি চিন্তা করি নাই যে আমি এভাবে আবার উঠে দাঁড়াতে পারবো। প্রথম অবস্থায় আমি একটা দোকানের স্টাফের কাজ করতাম, যেখানে আমি নিজে আমার উদ্যোগ সামলাতাম, সেখানে আমি আরেকজনের দোকানে স্টাফের কাজ নিলাম। কেন? আমি ড্রেসের বিজনেসটা বর্তমান পরিস্থিতিতে কি অবস্থায় যাচ্ছে সেটা একটু ভালো করে জানার জন্য 2 মাস ওই দোকানে আমি জব করলাম, বর্তমান পরিস্থিতিটা দেখলাম। তারপরে আমার বাবাকে বললাম যে বাবা, আমি বিজনেসটা আমি নিজে করতে চাই, কারণ এরকম একটা বিজনেস দেওয়ার মতো ক্ষমতা আমার আছে। সো আমি কেন আরেকজনের দোকানে স্টাফের কাজ করব? ওই যে বলেছিলাম বাবা নামের বট গাছ। তো বাবা বললো যে হ্যাঁ অবশ্যই তুমি করো, আমি আছি, আমি যতক্ষণ আছি তোমার কোনো চিন্তা নেই। ওই দিক থেকেই আপু আবার নিজের শোরুম দাঁড় করালাম। আমি যতক্ষণ আছি তোমার আর কোনো চিন্তা নেই, এই একটা বাক্য পুরো জীবনটাকেই বদলে দেয়, ভেতর থেকে নতুন একটা মানুষের জন্ম দেয়, ঠিক কিনা? আমি নিজের ইচ্ছায় আমি আমার এনআইডিটা চেঞ্জ করে আমি আমার বাবার নাম দিয়ে দিয়েছি। যদিও স্মার্ট কার্ড আইডি কার্ড আসার পরে সবারই স্বামীর নাম চেঞ্জ হয়ে বাবার নাম চলে এসেছে, কিন্তু আমি আমার বাবার নামটা আমি নিজেই আগে দিয়ে দিয়েছি। বাবার পরিচয়, স্বামীর পরিচয়, সেটা তো অবশ্যই একজন নারীর সবচেয়ে বড় পরিচয়, কিন্তু এটার পাশাপাশি সে তো একজন মানুষ, তার সবচেয়ে বড় পরিচয়টা তো সে একজন মানুষ। সেই জায়গা থেকে প্রত্যেক নারীর নিজেরও একটা পরিচয় থাকা উচিত, এবং এটা অবশ্যই উচিত। আপনি এটাকে কি মনে করেন? আমার মনে হয় প্রতিটা মেয়ের বাবার পরিচয়, স্বামীর পরিচয় পাশাপাশি নিজের একটা পরিচয় থাকা অবশ্যই উচিত। আন্তর্জাতিক ডেলিগেশন ট্যুরে গিয়েছিলেন কোথায়? মালয়েশিয়া। বাংলাদেশকে আপনি প্রতিনিধিত্ব করেছেন, বাংলাদেশের জন্য গর্ব আপনি। ওখানে যাবার পর বাংলাদেশের একজন উদ্যোক্তা হিসেবে নিজের অনুভূতিটা কেমন ছিল সেটা তো আমি জানার জন্য খুবই উদ্গ্রীব হয়ে বসে আছি। দেশের বাহিরে নিজের পণ্যকে রিপ্রেজেন্ট করা, এটা আমাদের মতো একজন উদ্যোক্তার জন্য অনেক বিশাল একটা কিছু। আমরা ওখানে মেলা করেছি, নিজের প্রোডাক্ট ওখানে মালয়েশিয়ান হাই কমিশন অফিসে দেখিয়েছি। ওনারা আমাদের প্রোডাক্ট খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে, এবং সত্যি বলতে ওখান থেকে আমাদের এখন অনেক অর্ডার আসে। একটা ডেলিগেশনে শুধু মালয়েশিয়া না, এখন দুবাই, সৌদি, ইতালি, লন্ডন, 5টা দেশ আমার প্রোডাক্ট যায়। অসাধারণ একটা ব্যাপার। এই 5টা দেশে কি আপনার হাতে তৈরি খাবার এবং ড্রেস দুইটাই যায়? জি আপু। কিভাবে তাদের সাথে কমিউনিকেট করেন? অনলাইন পেজে? অনলাইন পেজে আছে, কিছু কিছু রিলেটিভসের মাধ্যমে যায়। যাদের ধরেন রিলেটিভস আসে দেশে, তারা হাতে হাতে নিয়ে যায়। আবার কি অনলাইনে অর্ডার করলে তখন সেটা আমরা তাদের মাধ্যমে পাঠিয়ে দিই। এই যে অনলাইন ডেলিগেশন ট্যুরে আপনি গিয়েছিলেন, বাংলাদেশের একজন উদ্যোক্তা ওখানে যাবার পর সবচেয়ে বড় যে বাধার সম্মুখীন হয়, কিংবা কোনটা তার কাছে চ্যালেঞ্জিং মনে হতে পারে, যারা সামনে যাবে তাদের জন্য একটা টিপস দিতে পারেন? প্রত্যেকটা উদ্যোক্তা ওখানে যারা ডেলিগেশনে যাবে, যে ওখানে অবশ্যই নিজের একটা কমিউনিটি তৈরি করে আসতে হবে, এবং অবশ্যই চেষ্টা করতে হবে নিজের সিগনেচার আইটেমটা ওখানে প্রেজেন্ট করার। আপনি নারী জাতির জন্য গর্ব, আপনি বাংলাদেশের গর্ব। চাঁদপুর থেকে মালয়েশিয়া, চাঁদপুর থেকে আপনি ঢাকায় উঠে এসে নিজের উদ্যোগকে মেলে ধরেছেন, সম্মাননা পেয়ে যাচ্ছেন, এটা প্রত্যেকটা নারীর জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। আপনার ফ্যাশন হাউস ট্রেন্ডি বাটারফ্লাইকে কোথায় দেখতে চান 6 মাস পর, 6 বছর পর, কিংবা ভবিষ্যতে কোথায় দেখতে চান? অবশ্যই আপু, আমি আমার ট্রেন্ডি বাটারফ্লাই ফ্যাশন হাউসকে একটা ব্র্যান্ড হিসাবে দেখতে চাই, যেন প্রতিটা ঘরে ঘরেই প্রতিটা মানুষই আমার প্রোডাক্ট হাতে নিয়ে বলে যে না, এই প্রোডাক্টটা দামে, গুণে, মানে
100% সঠিক। চাঁদপুরের মতো ঢাকার আশেপাশের কিংবা মফস্বল এরিয়া থেকে যে সকল তরুণ তরুণীরা কাজ করছে কিংবা করবে, তাদের জন্য আপনার পক্ষ থেকে পরামর্শ কি থাকবে? তাদের জন্য আমার পক্ষ থেকে একটা পরামর্শ থাকবে, তারা যেন অবশ্যই নিজের পায়ে নিজে দাঁড়ানোর চেষ্টা করে। ঘরে বসে থাকার দিন নাই এখন আর। আমরা নারী, আমরাই পারি এবং আমাদেরকেই পারতে হবে। আমরা থেমে থাকলে হবে না। প্রতিটা নারীর স্বাবলম্বী হওয়া উচিত, নিজের পায়ে দাঁড়ানো উচিত। এবং প্রতিটা মেয়েকে আমি বলবো, ব্যবসা করো না, উদ্যোক্তা হও, উদ্যোক্তা তৈরি করো। ব্যবসা তো সবাই করে, কয়জন উদ্যোক্তা হতে পারে? তানজিনা, আপনার ব্যস্ততম সময়ের মধ্যে আমাদেরকে সময় দিলেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ট্রেনটি বাটারফ্লাইয়ের অনেক দূর এগিয়ে যাক, আপনি প্রজাপতির মতো আপনার স্বপ্নের ডানা মেলুন, সেটাই আমরা চাই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। দর্শক, এই ছিল আমাদের আজকের উদ্যমিনী। আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো উদ্যমিনী নারীর গল্প কথা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বিটিভির সাথেই থাকুন।